সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই মোটামুটি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে বুসফু ন্যাশনাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি প্রভাষক জিতেন্দ্রনাথ সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার টপিকসের বিষয় হচ্ছে গতদিন ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী পার্ট 2। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব ও সমাধান করব। আসল একটা সৃজনশীল প্রশ্ন প্রথমে সাবমিট করি, তারপর সে আলোকে আমরা সমাধানের দিকে যাব। জনাব রাকিব ব্রাদার্সের হিসাব বই থেকে 31 ডিসেম্বর 2019 সালে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। 1. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। 2. ইস্যুকৃত 2,000 টাকার চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নাই। 3. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 8,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 4. ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই। 5. ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 1,000 টাকা নগদান বইতে লেখা হয় নাই। 6. ব্যাংক ধার্যকৃত চার্জ 3,000 টাকা নগদান বইতে লেখা হয় নাই। করণীয়: ক. নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলো চিহ্নিত করো। খ. ক্রমিক নং 2 থেকে 6 পর্যন্ত লেনদেনগুলো জাবেদা লিখ। ঘ. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আসো, আজকের এই অঙ্কের প্রথমে আমি যে জিনিসটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ঘটা আলোচনা করব। এই অঙ্কটাকে আমি দুইটা পদ্ধতিতে করাবো। একটা হচ্ছে মৌখিক আকারে করাবো, আর একটা হচ্ছে জাবেদা আকারে অঙ্কটা করাবো। তাহলে প্রথমে এই অঙ্কের মধ্যে প্রথমে এই অঙ্ক করার সময় কিছু কথাবার্তা বলে ফেলি। এই অঙ্ক করার সময় প্রথমে সূত্রটা চিন্তা হবে, মানে অঙ্কটা কোন সূত্র দিয়ে করার জন্য বলেছে সেটা খুব খেয়াল করে ধরে নিতে হবে। তাহলে এই অঙ্কের প্রথমে বলেছে নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। তাহলে এই অঙ্কটা করার জন্য বলেছে নগদান বই ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্কটা করার জন্য বলেছে। তাহলে এটা সূত্র নিশ্চিত হতে হবে। তাহলে এটা কিসের সূত্র? আচ্ছা যাও, এটা ব্যাখ্যা করব। এর আগে একটা কথা বলি, এই অঙ্কের মধ্যে সব সময় তারিখের খেয়াল করতে হবে, মানে এটা কোন তারিখে ঘটনাটা ঘটছে। তাহলে 31শে ডিসেম্বর, ঠিক আছে? যেহেতু 31শে ডিসেম্বরে ঘটনা ঘটছে, তাহলে 1 থেকে 31শে ডিসেম্বরের সমস্ত লেনদেন আসবে এখানে। কিন্তু 1 থেকে 31শে ডিসেম্বরের মধ্যে যদি কোনো লেনদেন যদি না হয়, সেক্ষেত্রে এখানে কি হবে, সেটা উপস্থাপিত হবে ওয়ার ফর, কিন্তু সেটা কিন্তু ভুল লেনদেন। আর এখানে সব সময় ভুল লেনদেনগুলো আসবে। কোনো মানে কি যেগুলো যে লেনদেনগুলো অরিজিনাল কোনো ঠিক আছে সেগুলো এখানে আসবে না। বিশেষ করে ব্যাংক সমন্বয়গুলো যেখানে গড়মিল হয়েছে, যে সমস্ত লেনদেনের জন্য গড়মিল হয়েছে সে সমস্ত লেনদেনগুলো এখানে প্রদর্শন করতে হবে। আর যে সমস্ত লেনদেন এখানে কোনো শুদ্ধ আছে সে সমস্ত লেনদেন এখানে আসবে না। তো আসল প্রথমে বলেছে যে আমি একটা নগদান ঘর করে নিয়ে এখান থেকে আমি বুঝবো কিভাবে অঙ্কটা করব। এটা হচ্ছে বিবরণ, তারপর নগদ, তারপর হচ্ছে ব্যাংক বিবরণ,
নগদ ব্যাংক, ঠিক আছে, এটা হচ্ছে নগদান বহি। তাহলে আমার সূত্র বলেছে কি এটা হচ্ছে কি ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। তো আমার সূত্র বলছে কি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে কি ব্যাংক জমার উদ্বৃত্ত এটা কিসের উদ্বৃত্ত? তার মানে এটা এই ডেবিট সাইডের ব্যাংক জমার উদ্বৃত্ত, এই ডেবিট সাইডের ব্যাংক জমার উদ্বৃত্ত। তার মানে কি এখানে হচ্ছে ডেবিট সাইডের তো জমা অথবা কি প্রাপ্তি। তাহলে এটা কিসের সূত্র বলতে পারি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ডেবিট ব্যালেন্সের সূত্র। তাহলে বলতে পারি কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট ব্যালেন্স সূত্র। তার মানে এটা কি কিসের? এটা হচ্ছে জমার সূত্র। তার মানে ব্যাংকে কোনো টাকা জমা হলে গণহারে কোনো টাকা যদি জমা হয় সেটা কি করব? যোগ করব। আর ব্যাংক থেকে যদি কোনো টাকা গণহারে চলে যায় তাহলে সেটা কি করব? বিয়োগ করব। তার মানে এটা কি এ সাইড হচ্ছে খরচ বা প্রদান। তার মানে ব্যাংক থেকে কোনো টাকা যদি চলে যায় তাহলে কি করব? বিয়োগ করব। আর সহজভাবে বলতে পারি যে মানে কি ব্যাংকে কোনো টাকা যখন বৃদ্ধি পাবে সেটা যোগ করব, ব্যাংক থেকে কোনো টাকা চলে গেলে সেটা বিয়োগ করব। কেন বলেছি? আমি এই জন্য বলেছি নগদান বই, নগদান বই বলেছি কি নগদান বই, তার মানে নগদান বই, তার মানে কি এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এর মানে কি এই ব্যাংক জমার উদ্বৃত্ত। এর জন্য ব্যাংকে কোনো টাকা বাড়লে সেটা আমি যোগ করব, আর ব্যাংক থেকে কোনো টাকা চলে গেলে সেটা আমি কি করব? বিয়োগ করব। এই হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা চিনে ফেললাম। এবার আমরা অঙ্কে যাব। অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কটাকে প্রথমে সময়ের প্রেক্ষাপটে আমি কি করেছি, অঙ্কটা করে রেখেছি, কিন্তু এই অঙ্কটা আমি বিশ্লেষণ করব কিভাবে আসলো, কোত্থেকে আসলো। আসো এখানে একটা চক আঁকি। তাহলে এটা কি নগদান আর এটা হচ্ছে ব্যাংক। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে ব্যাংক। তাহলে আমি অঙ্কটা কি চিন্তা করে অঙ্ক করব? আমি অঙ্কটা ব্যাংক চিন্তা করে অঙ্ক করব। কি যেহেতু ব্যাংক জমার উদ্বৃত্ত এই জন্য ব্যাংক চিন্তা করে অঙ্ক করব। তাহলে কিসের ব্যাংক চিন্তা করে অঙ্ক করব? এটা মনে করো একটা প্রতিষ্ঠান, এটা মনে করো তোমার ব্যক্তিগত প্রতিষ্ঠানে, মনে করো এটা হচ্ছে ব্যক্তিগত নিজস্ব হিসাব, মনে করো নিজস্ব হিসাব, আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের হিসাব। তাহলে মানে এটা ব্যাংকের হিসাব। তাহলে আমি অঙ্কটা করব এটা চিন্তা করে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে প্রথমে এরকম করে একটা ঘর করতে হবে, চক করে বিবরণ টাকা লিখতে হবে। তারপর সূত্রটা লিখতে হবে নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ডেবিট ব্যালেন্স কত? 50,000 টাকা। এভাবে লিখে ফেললাম, ঠিক আছে? এই গেল। তারপর এদিকে যোগ লিখতে হবে আর এদিকে কি নিচে বিয়োগ লিখতে হবে। এবার আসো প্রথম অঙ্ক যাচ্ছি, বলেছে 2 নাম্বার। তাহলে সূত্র প্রথমে লিখে ফেললাম। 2 নাম্বার অঙ্কে বলেছে কি দেখো, ইস্যুকৃত 2000 টাকার চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কথাটার অর্থ হচ্ছে এই বাড়ি থেকে নিজস্ব হিসাব থেকে 2000 টাকা একজন পাওনাদারকে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? একটা চেক কেটে দিয়েছিলাম ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য। তাহলে আমি যেহেতু দিয়েছিলাম বাড়ির হিসাব থেকে, নিজস্ব হিসাব থেকে, তো আমার চেকের টাকা 2000 টাকা কমে গেছে। কিন্তু এখন এটা এই চেকটা নিয়ে কোথায় যেতে হবে? ব্যাংকে যেতে হবে। ব্যাংক থেকে টাকা তুললে তাহলে ওইদিকে ব্যাংকে কি করবে? 2000 টাকা কমবে। এখন দেখা যাচ্ছে এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে এই ব্যাংক থেকে 2000 টাকা কি উঠানো হয়নি, তার মানে এটা কি আছে?
বাড়ন্ত অবস্থা আছে, তার মানে ব্যাংকের টাকা কি কমে নাই, তার মানে ব্যাংকের টাকা বেড়ে আছে। এই জন্য এটা কি যোগ, তাহলে উপস্থাপিত হয়নি মানে কি ব্যাংক থেকে উত্তোলন করা হয়নি। এই 2000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়নি মানে কি ব্যাংকের টাকা বেড়ে আছে, এর জন্য যোগ। তাহলে যোগের আন্ডারে প্রথমে 1 দিয়ে লিখবো কি ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই 2000 টাকা লিখলাম। এরপরে এবার আসো 3 নাম্বার, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 8000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে আদায় করেছি কে, তার মানে আমি 8000 টাকা আদায় করে ফেলেছি, এখানে আদায় করে ফেলেছি 8000 টাকা, এটা হচ্ছে নিজস্ব হিসাব, একজন দেনাদার থেকে আমি আদায় করেছি। এই চেকটা কে আদায় করবে, এখন ব্যাংক কর্মকর্তা আদায় করবে। তাহলে কি ব্যাংক কর্মকর্তা 8000 টাকা আদায় করবে, কিন্তু আদায় করার কথা ছিল কিন্তু আদায় করেনি, তার মানে খালি, তার মানে আদায় করেনি মানে তার মানে খালি 8000 টাকা ব্যাংকে আদায় করেনি, তার মানে কি ব্যাংকের টাকা কমে গেছে, তার মানে বিয়োগ। তাহলে লিখতে হবে কি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি এই 8000 টাকা। এই গেল কত তারিখ 3 নাম্বার। এরপরে আসো 4 নাম্বার, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 5000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে বলতে পারি যে কে আদায় করেছে, এ ব্যাংক আদায় করেছে বিনিয়োগের সুদ কত এই 5000 টাকা, তার মানে ব্যাংকের 5000 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদান আদায় করা হয়নি, তার মানে নগদানে খালি। তাহলে আমি কি চিন্তা করে অঙ্ক করতেছি, ব্যাংক চিন্তা করে অঙ্ক করতেছি। তাহলে ব্যাংকে কোনো টাকা বাড়লে যোগ, ব্যাংক থেকে কোনো টাকা চলে গেলে বিয়োগ। তাহলে ব্যাংক যেহেতু বিনিয়োগের সুদ আদায় করেছে 5000 টাকা, এই জন্য এটা হচ্ছে বৃদ্ধি যোগ এই 5000 টাকা। তো লিখবো যে কি 2 নাম্বার, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি এই 5000 টাকা। এবার আসো এরপরে বলেছে কি 5 নাম্বার, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 1000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক হিসাবের মধ্যে যদি ওই সুদ মঞ্জুর করে ব্যাংকের টাকা বেড়ে যায়, তাহলে 1000 টাকা ব্যাংকে বাড়লো, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তার মানে নগদানে অ্যাবসেন্ট হয়ে আছে, এর জন্য তাহলে নগদানে হচ্ছে খালি। তাহলে কে বেড়ে আছে, ব্যাংক। আমি যেহেতু ব্যাংক চিন্তা করে অঙ্ক করতেছি, ব্যাংকে টাকা বেড়ে আছে মানে কি ব্যাংক জমা করেছে, তাহলে বৃদ্ধি, তাহলে এটা কি যোগ। তাহলে হবে কি ব্যাংক মঞ্জুরকৃত সুদ নগদান বইতে লেখা হয়নি, যোগের আইটেম। তাহলে কত 1000 টাকা। এই গেল 5 নাম্বার। এরপরে বলেছিলাম যে 6 তারিখ, 6 নাম্বারটা দেখো, ব্যাংক ধার্যকৃত চার্জ 3000 টাকা নগদান বইতে লেখা হয়নি, তার মানে কি ব্যাংক আমার হিসাব রক্ষণাবেক্ষণের জন্য আমার থেকে কিছু টাকা কর্তন করেছে, তার মানে আমার হিসাব থেকে টাকা কমে গেছে। তাহলে ব্যাংক কমে গেলে কি বললাম বিয়োগ। আর বলছে নগদান বইতে লেখা হয়নি, তার মানে কথাটার অর্থ হচ্ছে নগদান থেকে কোনো টাকা কি কমানো হয়নি, তাহলে নগদে বেড়ে আছে। আর যেহেতু আমি ব্যাংক চিন্তা করে অঙ্ক করতেছি, তাহলে ব্যাংকের টাকা কমে আছে মানে কি বিয়োগ। এই জন্য বললাম যে ব্যাংক ধার্যকৃত চার্জ নগদান বইতে লেখা হয়নি কত 3000 টাকা। এই হচ্ছে অঙ্কের পয়েন্ট। এবার আসো তাহলে এখানে কি করব, তাহলে প্রথমে আগে জমার উদ্বৃত্ত 50000 ছিল, এখন নতুন করে জমা করলাম কত 2000, 5000, তারপর কত 1000, টোটাল হচ্ছে 8000। তো টোটাল জমা হলো কত 58000 টাকা। এরপরে দেখো বিয়োগের আইটেমের মধ্যে পেলাম খরচ করলাম কত 8000, আর হচ্ছে কত 3000, টোটাল খরচ করলাম কত 11000 টাকা। তাহলে টোটাল জমা ছিল কত 58000, 58000 থেকে 11000 চলে গেলে আর হচ্ছে কত 47000 টাকা। এবার আসো এখানে কি নিয়ে অঙ্ক শুরু করেছি, এখানে নগদের বিপরীত আইটেমটা হবে এখানে শিরোনাম। তো নগদের বিপরীত কি পাসবই বা ব্যাংক বিবরণী মোতাবেক। তাহলে এখানে কিসের উদ্বৃত্ত বের হলো, এটা
47,000 টাকা কিসের উদ্বৃত্ত বের হলো? এই 47,000 টাকা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। মানে কি? জমার উদ্বৃত্ত, মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংকে জমা হয়েছিল কত? 58,000। ব্যাংক খরচ করেছে কত? 11,000। তো ব্যাংকের কাছে আর জমা কত আছে? 47,000। তার মানে পাস বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ক্রেডিট ব্যালেন্স বা জমা ব্যালেন্স, যাকে বলা হয় কি? জমা ব্যালেন্স কত? জমা ব্যালেন্স কত? 47,000। এই হচ্ছে কি চিন্তা করে অঙ্ক করলে, একটা গ্রাফিক্স চিন্তা করে অঙ্ক করলে এইভাবে কি করানো হবে, অঙ্কটা এইভাবে বোঝানো হবে। কতটা অর্থ হচ্ছে কি? ব্যাংকে কোনো টাকা বাড়লে আমি সেটা যোগ করব, ব্যাংক থেকে কোনো টাকা চলে গেলে আমি সেটা কি করব? বিয়োগ করব। আর এই জন্য বলেছিলাম যে এটাকে কি, যেহেতু এটা কিসের, এটা যেহেতু কি, এটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত নগদানের বইয়ের কোন দিকের আইটেম? ডেবিট দিকে ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছি। আর যেহেতু ব্যাংকে কোনো টাকা জমা হলে সেটা কি করব? যোগ করব। ব্যাংক থেকে কোনো টাকা চলে গেলে সেটা কি করব? বিয়োগ করব। এই হচ্ছে এই অঙ্কের সমাধান। আচ্ছা যাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে প্রথম চার্ট করে একটা অঙ্ক কিভাবে প্রদর্শন করলাম সেটা এক্সিবিশন করলাম, বা ক্লাসে জাবেদা করে কিভাবে একই অঙ্ক কিভাবে করানো হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত।